মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। দণ্ডিত দুর্নীতিবাজ, সন্ত্রাস ও মাদক কারবারে অভিযুক্তরাও বিএনপির প্রার্থী। নির্বাচন নিয়ে অপতৎপরতায় কিছু এনজিও, নিবন্ধন বাতিলের সুপারিশ। এবং দুর্নীতি মামলায় সাদেক হোসেন খোকার 10 বছর জেল। বিরতির পর ফিরে এসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং আওয়ারে নিউজ এট 12-এ। আমরা আছি দুজন, সকাল 10:30 থেকে থাকবো আরো কিছুক্ষণ, জানাবো দেশ বিদেশের রাজনীতি, অর্থনীতি, খেলাধুলার সব শেষ খবর। যে যেখানে বসে এটি নিউজ দেখছেন তাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং এতক্ষণ আপনারা 7 রিংস লিমিটেড সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। কিডস ন্যাচারাল ওয়েট ওয়াইপস। এ পর্যায়ে শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের সৌজন্যে নির্বাচনের খবর নিয়ে ভোট ক্যানভাস। সামনে নির্বাচন, ভোট 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 আসছে সংসদ নির্বাচন, জানান আপনার পছন্দ। ভোট ভোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। সারা দেশে 300 রিটার্নিং এবং 581 সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। কয়েকদিন ধরেই ঢাকা সহ দেশে বিভিন্ন আসনের প্রার্থীরা নমিনেশন পেপার সংগ্রহ জমা দিচ্ছেন। মঙ্গলবার গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এছাড়া স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন ঢাকার 2 রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়ে 41টি, বাকিরা আজ শেষ দিনেই জমা দেবেন। আর এ সময় মন্ত্রীরা সরকারি গাড়ি, পতাকা এবং এমপিরা তাদের গাড়িতে এমপি স্টিকার ব্যবহার করতে পারবেন না। বিধি অনুযায়ী মিছিল শোডাউন নিষিদ্ধ। আর কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন সে বিষয়ে সতর্ক থাকার জন্য সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার সহ সব সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ইসি। রাজধানী সেগুন বাগিচা ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভেতরে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। আমরা একটু সৌরভের সঙ্গে যুক্ত হতে চাই। কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানতে চাই তার কাছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সৌরভ, জানিয়ে রাখি যে যেদিন থেকে নির্বাচন কমিশন তাদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে সেদিন থেকে কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে এটি আসলে বিতরণ এবং জমাদানের আজকে শেষ দিন। আপনি দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের ভিতরে রিটার্নিং অফিসার কার্যালয় এটা, এবং এখানে কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশ। আওয়ামী লীগ, বিএনপি সব দলের প্রার্থীরাই কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের যে মনোনয়ন ফর্ম, যেটি এতদিন তারা দেখে গিয়েছেন যে কিভাবে মনোনয়ন ফর্ম জমা দিতে হয় বা যাচাই বাছাই করতে হয়, সেই বিষয়টি কিন্তু তারা দেখেছেন। এখন কিন্তু তারা আজকে এসেছেন এবং তারা জমা দিচ্ছেন। এই মুহূর্তে ঢাকার যে প্রার্থী যারা রয়েছেন, ঢাকা 11-র উনি এখানকার সংসদ সদস্য এবং তিনি এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবং তিনি এবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন, এ কে এম রহমতুল্লাহ। এছাড়াও আমরা দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে সাহারা খাতুন, তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফজলুর তাপস, তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের আরও যারা প্রার্থী রয়েছেন, মহাজোটের আরও যারা প্রার্থী রয়েছেন, তারা এখানে এসেছেন এবং তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকেও কিন্তু আজকে, এতদিন তারা আসেননি কিন্তু আজকে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকেও বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাইফুল আলম নীরব সহ তাদের যারা মনোনয়ন অংশগ্রহণ করবেন তারা এখানে এসেছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, তিনি কিন্তু এখানে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলে বলা চলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গত কয়েকদিনের যে এছাড়াও বিভিন্ন প্রার্থী রয়েছেন। এই মুহূর্তে বিএনপির একজন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি ঢাকা 17 আসনের, তিনি তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এসেছেন এবং তিনি ফরহাদ হালিম, তিনি ঢাকা 17 আসন থেকে তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তার কার্যক্রম চলছে। সব মিলে বলা চলে যে আসলে
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে কার্যক্রমগুলো এই মুহূর্তে চলছে সেখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি। আসলে সারাদিন এই কার্যক্রম চলবে। আপনি জানেন 9টা থেকে 5টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এখানে মনোনয়নপত্র জমা, এবং আজকে শেষ দিন, সেক্ষেত্রে আজকে সারাদিন ব্যাপক ভিড় থাকবে, এটি কিন্তু স্বাভাবিক। গত 2 দিন আমরা এখানে ছিলাম, আমরা দেখেছি যে সাধারণত সেখানে 3 থেকে 4টি মনোনয়ন ফর্ম পড়েছিল। আজকে কিন্তু অনেক, এখন পর্যন্ত সারাদিনে অন্তত 20টি মনোনয়ন ফর্ম আমরা জমা হতে দেখেছি এই পর্যন্ত। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে 100-200 সব মিলিয়ে 50টির মতো মনোনয়ন ফর্ম জমা পড়েছে। এছাড়াও মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে অন্তত 300টি। এটি কিন্তু এখান থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা কথা বলেছি এবং সেটি জেনেছি। আগে সারাদিন এখানে অর্থাৎ 5টা পর্যন্ত এখানে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে এতটুকু রয়েছে। আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা রিটার্নিং অফিসের কার্যালয় থেকে আমাদেরকে সবশেষ তথ্যগুলো জানাবার জন্য। আমরা তাহির কাছ থেকে তো রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আসছি এবং এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই রাজধানীর পুরান ঢাকায়। সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন আমাদের আরেক সহকর্মী আহমেদ রাব্বি তানিম। আমরা তার সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছি। তানিম, ঠিক আজকে এখন পর্যন্ত কতজন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং খুব নিকট ভবিষ্যতে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে কাদের কাদের আসার কথা বলে আপনি জেনেছেন? মাশায়েক, আসলে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ যিনি ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা তার আন্ডারে রয়েছে আসলে 5টি আসন, মূলত হেভিওয়েট আসন। আমি যদি এক দাগে বলি যে ঢাকা 1, এখানে একটি দোহার নবাবগঞ্জ মিলে ঢাকা 1, এখানে আওয়ামী লীগের সালমান এফ রহমান প্রার্থী এবং বিএনপি বা ঐক্যফ্রন্টের নেতারা আছেন খন্দকার আবুল আশফাক এবং ফাহিমা হোসেন জুবলি। তো এই ক্ষেত্রে আসলে ঢাকা 1 আসনে জাতীয় পার্টির এর আগে সালমা আহমেদ ছিলেন, তিনি এখনো নমিনেশন পেপার জমা দিবেন কিনা এটি আমরা কোনোভাবে জানতে পারিনি। তবে সালমান এফ রহমান আজকে ঠিক 12টা থেকে 1টার মধ্যে দোহার নবাবগঞ্জের যে নির্বাচনী অফিস রয়েছে সেখানে তার মনোনয়নপত্রটি জমা দিবেন। এছাড়া আরো যদি হেভিওয়েট প্রার্থীর কথা বলি তাহলে ঢাকা 2 অর্থাৎ কেরানীগঞ্জ কামরাঙ্গীর চরে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি আছেন, তিনি আসলে আজকে সকালে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ঢাকা 20-এর যিনি আসলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বেনজির আহমেদ, তিনি আসলে এখানে এসে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আর বিএনপির নেতা আমানুল্লাহ আমান আছেন, আমানুল্লাহ আমান তিনিও জমা দিয়েছেন, তার ছেলে ইরফান ইবনে আমানও জমা দিয়েছেন। যেহেতু আপনি জানেন যে গতকালকে একটি রায় দিয়েছে আদালত যে দণ্ডিত ব্যক্তিরা 2 বছরের বেশি সাজা হলে তারা কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না, প্রার্থী হতে পারবে না। সেক্ষেত্রে তিনি অল্টারনেটিভ হিসেবে তার ছেলের মনোনয়নও জমা দিয়েছেন একই সাথে। তো আরো যদি হেভিওয়েট প্রার্থীর কথা যদি এখনো বলি যে বিএনপির যে গয়েশ্বরচন্দ্র রায় অর্থাৎ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 3 আসনে নসরুল হামিদ বিপুর সাথে। নসরুল হামিদ বিপু গতকালকে কেরানীগঞ্জের কার্যালয়ে নির্বাচনী কার্যালয়ে তার মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়া গয়েশ্বরচন্দ্র রায় আজকে আসবেন, একই আসনে তিনি মনোনয়ন ফর্ম জমা দিবেন এই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। সব মিলিয়ে বলা যায় ঢাকার যে 5টি আসন রয়েছে ঢাকা জেলার অন্তর্ভুক্ত, এই 5টি আসনে আসলে মূলত হেভিওয়েট প্রার্থীরা আছেন, তাদের বেশিরভাগই আসলে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন আজকে যেহেতু শেষ দিন। আর আপনি জানেন যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় নির্বাচন আচরণ বিধি মেনে অর্থাৎ কোনো ধরনের শোডাউন এবং 5 জনের বেশি লোকজন নিয়ে কিন্তু এই ফর্ম জমা দেওয়া যাবে না, এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এই ডিসি অফিসে। তো যারাই আসলে এই ধরনের নেতাকর্মী নিয়ে আসছেন তাদেরকে আসলে দেখা যাচ্ছে যে থামিয়ে দেওয়া হচ্ছে ডিসি অফিসে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই ঢাকার যে 5টি আসন রয়েছে এখানে হেভিওয়েটদের একটি বড় ধরনের লড়াই হবে এবং বেশিরভাগ প্রার্থী আসলে তাদের মনোনয়ন ফর্ম আজকে শেষ দিনের মতন জমা দিয়ে দিয়েছেন। তানিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী আহমেদ রাব্বি তানিম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এবং তিনি জানাচ্ছিলেন যে সেই রিটার্নিং কর্মকর্তার অর্থাৎ এইখানে 5টি আসনের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে অনেকেই জমা দিয়ে দিয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হেভিওয়েট প্রার্থীরাই এই আসনে লড়ছেন। একেবারে তাই। এবং আমরা একটু মাদারীপুরে আরো একবার যেতে চাই, কারণ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। আমরা তার সঙ্গে একটু কথা বলে জানবো সেখানকার এই মুহূর্তের অবস্থাটা আসলে কি। জহির, মাদারীপুরের 3টি সংসদীয় আসনের ইতিমধ্যেই মাদারীপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী যিনি 6 বার নির্বাচিত নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ইতিমধ্যেই মাদারীপুরের জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি এখানে আধা ঘন্টা অপেক্ষা করে চা নাস্তা করেছেন এবং পরবর্তীতে তিনি এখান থেকে রাজৌরি উপজেলায় গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কারণ মাদারীপুর এই আসনটি 2টি উপজেলা নিয়ে গঠিত। আরেকটি বিষয় বলতে চাই যে
রাজৈরের যে কালকিনি মাদারীপুর 3 আসন যেটি আলোচিত আসন, সেই আসন থেকে আব্দুস সোবহান গোলাপ যিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তিনি ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীদের নিয়ে। এবং মাদারীপুরের 1 আসনে নুরি আলম লিটন চৌধুরী তিনিও মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু এই প্রতিটি বিষয়তে আমরা দেখেছি যে অসংখ্য নেতাকর্মী নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কার্যালয়ের সামনে জড়ো হলেও মূলত পুলিশ প্রশাসন প্রতিটা জায়গায় পাহারা থাকে এবং তারা প্রার্থীর সাথে 6 জন ছাড়া অন্য কাউকে ঢুকতে দিতে দেয় না। কারণ হলো নির্বাচনের আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসনেরও এখানে আমরা দেখেছি যে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা। এবং সর্বশেষ যা বলতে চাই যে মাদারীপুরে বিএনপির মাদারীপুর যে 2 আসন থেকে মাদারীপুরে এখান থেকে যে 2 জন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, কিন্তু তারা এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি। তিনি একজন হলেন মিল্টন বৈদ্য এবং আরেকজন হলেন জাহানদার আলী জাহান। তবে আমরা একটা বিষয় জেনেছি, আওয়ামী লীগ এবং বিএনপি মিলিয়ে মাদারীপুর 3টি আসনেই কোনো আসনে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নির্বাচনের মনোনয়ন পরিস্থিতি নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ। মাদারীপুর প্রতিনিধি জহির আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হয়েছিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ মাদারীপুরের খবরাখবর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমরা কি শাইখুল অন্যান্য ঢাকা থেকে মাদারীপুরের খোঁজ খবর নিলাম, আমরা এবার একটু রাজশাহীতে যেতে চাই। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন প্রতিনিধি বুলবুল হাবিব, আমরা তার সঙ্গে আবারও সংযুক্ত হচ্ছি। হাবিব, আপনি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে আর অল্প সময়ের মধ্যেই হয়তোবা হেভিওয়েট প্রার্থীরা চলে আসবেন, এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন আর নির্বাচনী আচরণ বিধির প্রতি কতটুকু শ্রদ্ধাশীল রয়েছেন প্রার্থীরা? মাশায়েক, আপনি খবরে যেমনটি বলছিলেন যে সকাল থেকে কিন্তু এখানে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। আপনার সকাল বেলা 11:30টার দিকে কিন্তু এই রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি রাজশাহী 1 আসন থেকে যিনি নির্বাচন করছেন ওমর ফারুক চৌধুরী, তিনি এই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপরে রাজশাহী 4 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আবু হেনা। আর তারপরেই কিন্তু রাজশাহীর 3 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহীর 3 আসন থেকে মনোনীত প্রার্থী দলীয় আওয়ামী লীগের আইন উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এখন আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের পাশেই রয়েছেন কিন্তু বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী, রাজশাহী সদর আসন থেকে তিনি মনোনয়নপত্র জমা দিবেন কমরেড এনামুল হক। এছাড়া আর কি রাজশাহীর সদর আসন থেকে কিন্তু মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ রানা। তো সকাল থেকে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশে বলা যায় যে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন, যেহেতু রাজশাহী 6টি সংসদীয় আসন আসছে এবং এই 6টি সংসদীয় আসনের মধ্য থেকে কিন্তু অন্যান্য আসনগুলোতে কিন্তু যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আছে সেগুলোতেও কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। তো এই মনোনয়নপত্র সর্বশেষ খবর যদি আপনাকে জানাতে চাই যে হলো এ পর্যন্ত কিন্তু রাজশাহীর এই 6টি সংসদীয় আসন থেকে 62 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন আর এ পর্যন্ত জমা হয়েছে 13টি মনোনয়নপত্র। তো এই ছিল আসলে রাজশাহী থেকে সর্বশেষ খবর। বুলবুল হাবিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী বুলবুল হাবিব আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে। তিনি জানাচ্ছিলেন যে আজকে শেষ দিনের মতো যে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম কিন্তু পুরোদমে সেখানে চলছে এবং বেশ সংখ্যক প্রার্থী তারা নিজেরা এসে এবং প্রতিনিধিদের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং আজকে নিশ্চয়ই সারাদিন ব্যাপী আমরা সবগুলো কেন্দ্রের খবরাখবর জানিয়ে দেব। এবং এই পর্যায়ে যে খবরটা আমার হাতে আছে সেটি একটু জানিয়ে দিতে চাই। দুর্নীতি দমন কমিশনের মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা সহ 4 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এবং তিনি এই রায় ঘোষণা করেন। মামলার অন্য 3 আসামি হলেন ঢাকা সিটি কর্পোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন নকি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক কার পার্কিং এর ব্যবস্থাপক HM তারেক আতিক। মামলার অভিযোগে বলা হয়েছে 2003 সালে বনানী সুপারমার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেসমেন্টে কার পার্কিং ইজারার জন্য দরপত্র আহ্বান করেন ঢাকা সিটি কর্পোরেশন। এতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি বার্ষিক 1,10,000 টাকায় সর্বোচ্চ দরদাতা হন, কিন্তু পরে আসামিরা পরস্পর যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এতে ঢাকা সিটি কর্পোরেশনে 2003 সালের ফেব্রুয়ারি থেকে 2011 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 30,82,399 টাকার ক্ষতি হয়। ওই ঘটনায় 2012 সালের 15 ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে মামলা করেন।
জনাব সাদেক হোসেন খোকা 10 বছরের সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড এবং 20 লক্ষ টাকা জরিমানা করে। অপর 3 জন আসামি তাদেরকে 409 ধারায় দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা তাদেরকে জরিমানা করা হয়। আজকে সেই রায় হয়েছে প্রত্যেকেরই, এবং আজকে যেটা এই 3 জন আসামি বরাবরই তারা উপস্থিত ছিল, কিন্তু আজকে তারা পলাতক, এবং পলাতক হিসেবেই আজকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। আবারও নির্বাচনের প্রসঙ্গে আসতে চাই। এই মুহূর্তে পাবনাতে আমরা একটু নিয়ে যাব আপনাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে আছেন সহকর্মী রিজভী জয়। আমরা আবারও তার সঙ্গে সংযুক্ত হব। রিজভী জয়, আপনি সকালে আমাদেরকে একবার জানিয়েছিলেন তখন পর্যন্ত তেমন প্রার্থীরা আসা শুরু করেনি মনোনয়নপত্র দাখিলের জন্য। এই মুহূর্ত পর্যন্ত আপনি কি দেখছেন, কারা কারা এসেছেন এবং কারা কারা আসতে পারেন খুব সামনেই? রিজভী জয়, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে। মাশায়েক, আপনি যেমনটি বলছিলেন যে আসলে পাবনায় সারা দেশের মতো মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে। আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা তাদের এখানকার যে মূল নেতা বলা যায় অনেকটাই, যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, তার পক্ষে হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইতিমধ্যে পাবনা জেলা প্রশাসক জসিমউদ্দিনের কাছে। এছাড়া এই মুহূর্তে পাবনার সুজানগরের বিএনপি নেতা, পাবনা জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, তিনিও এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও আসবেন বলে আমরা শুনেছি। এখানকার বিএনপির নেতাকর্মীদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম যে এখান থেকে তো জোটের পক্ষ থেকে জামাতকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তারপরেও আপনারা বিএনপির পক্ষ থেকে একাধিক প্রার্থী এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তাহলে কি এটা আপনাদের কৌশলগত কোনো বিষয় কিনা, বা এখানে আপনাদের প্রার্থীকে? তো এর উত্তরে তারা বলছি পরে জোটগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে আমরা দেখেছি যে জামায়াতেরও কিন্তু পাবনা 5 সদর আসনে অধ্যক্ষ ইকবাল হোসেন, তার পক্ষ থেকে তার সমর্থকরা মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। এখন এই মুহূর্তে এখানে জেলা প্রশাসকের কার্যালয় লোকে লোকারণ্য এবং সম্পূর্ণ একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সাইকুল, আমরা পরবর্তী সংবাদে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব অন্যান্য আসন থেকে যে হেভিওয়েট প্রার্থীরা আছেন তারা মনোনয়নপত্র কোথায় কি জমা দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জয় আপনাকে। দর্শক সহকর্মী রিজভী জয় আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে। তিনি সেখান থেকে জানাচ্ছিলেন যে উৎসব মুখর একটি পরিবেশের মধ্য দিয়ে কিন্তু মনোনয়নপত্র দাখিলের এই শেষ দিনে সেটি আমি বলতে চাইছিলাম যে সিলেটেও অপেক্ষা করছেন আমাদের সহকর্মী সজল সত্যি, জেলা প্রশাসকের কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আমি সজল সত্যির কাছে একটু জানতে চাই যে যেমনটি রিজভী জয় বলছিলেন যে উৎসব মুখর পরিবেশ এবং লোকে লোকারণ্য অবস্থা, আপনার এলাকায় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটায় কি অবস্থা দেখতে পাচ্ছেন? যেটি আসলে সব এলাকায় যে অবস্থা এখন হচ্ছে যে প্রার্থীরা একে একে আসছেন এবং নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সিলেটের যেটি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে এবং সকাল 10টা থেকে প্রার্থীরা আসতে শুরু করে, এবং আজকের আগে আর শেষ দিন, আজকের আগে কিন্তু 6 জন দিয়েছিল। আজ সকালে এখন পর্যন্ত হেভিওয়েট কোনো প্রার্থী এখনো আসেননি। আমরা অপেক্ষা আছে যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি ডক্টর আবুল মোমেন, তিনি আসবেন, হয়তো উনি বলছেন যে 1:30 পরে আসবেন। এবং বিএনপির 2 জন মনোনয়ন করেছেন সিলেট 1 আসনে, খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনামুল চৌধুরী, তারাকেও কিন্তু গতকাল সন্ধ্যায় কনফার্ম করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং উনিও কিন্তু কিছুক্ষণ পরে এসে মনোনয়নপত্র জমা দেবেন। এবং সব মিলিয়ে এখানে সবাই অপেক্ষা করে আছে যে প্রার্থীরা আসবেন, এবং সিলেট জেলার 6টি আসনে মোট 73 জন কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত 8 থেকে 10 জনের মতো জমা দিয়েছেন মনোনয়নপত্র। এবং সিলেট 3 আসনের যিনি আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল সামাদ চৌধুরী, এখন পর্যন্ত যারা রানিং এমপি আছেন তাদের মধ্যে উনি কিন্তু জমা দিয়েছেন। এর বাইরে এখন পর্যন্ত কোনো হেভিওয়েট এরকম প্রার্থী এসে জমা দেননি, তবে সব অপেক্ষা করে আছেন। এবং পুরো সিলেটে আসলে একটা উৎসব মুখর পরিবেশই বিরাজ করছে যে প্রার্থীরা, এবং আজকে প্রার্থীরা জমা দেওয়ার পরে হয়তো জানা যাবে যে আসলে জোট এবং মহাজোটের প্রার্থী কারা হচ্ছে। এবং সিলেটের কিন্তু 6টি আসন নিয়ে কিন্তু কিছু না কিছু জটিলতা আছেন, যে জোট থেকে কে প্রার্থী হবেন, মহাজোট থেকে কে প্রার্থী হবেন। আজকে মনোনয়নপত্র দেওয়ার পর হয়তো জমা দেওয়ার আজকে যেহেতু শেষ দিন, আজ হয়তো জানা যাবে যে কারা থাকছেন শেষ পর্যন্ত নির্বাচন। যদিও মনোনয়ন প্রত্যাহারের একটি সুযোগ রয়েছে এবং জোট থেকে মনোনয়ন দেওয়ার একটি সুযোগ রয়েছে, আপনারা জানেন। তো সব মিলিয়ে
সিলেটে যেটি উৎসবমুখর পরিবেশ সেটি আছে, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি। এবং বিএনপি যেটি বলে আসলে বিএনপি প্রার্থীরা যে পুলিশি হয়রানির জন্য তারা অনেকে একটু আতঙ্কে আছেন মনোনয়নপত্র দেওয়ার ব্যাপারে, তো সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এই স্বাভাবিক পরিবেশ সবকিছুই, এবং প্রার্থীরা মনোনয়নপত্র সকাল থেকে জমা দিচ্ছেন। এবং যারা হেভিওয়েট প্রার্থীরা আসলে আপনাদের হয়তো দর্শকদের জানিয়ে দিতে পারবো যে প্রার্থীরা যারা আসছেন আর কি, যে আপনি জানেন যে অর্থমন্ত্রী কিন্তু এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তিনি জমা দেবেন কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ওনার ভাই, ছোট ভাই যে আবুল মোমেন, ডক্টর আবুল মোমেন সিলেট এক আসনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের হয়ে, উনি কিন্তু দেবেন এবং ওনার সাথে অর্থমন্ত্রীও কিন্তু আজ এখানে আসার কথা। তো আমরা অপেক্ষা আছি, সাংবাদিক গণমাধ্যমের কর্মী সবাই অপেক্ষা আছে দর্শকদের মতো যে জানানোর জন্য যে আসলে শেষ পর্যন্ত কারা কারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো পরিবেশ কিন্তু শান্ত, এইটুকু বলতে পারি। আখি, অসংখ্য ধন্যবাদ সজল সূত্রী আপনাকে। সজল সূত্রী একটি কথা বলছিলেন যে দর্শকদের মতন এখানকার লোকজন অপেক্ষা করছে। আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি আমাদেরকে প্রত্যেকে জিজ্ঞেস করেন কি অবস্থা, তো কি অবস্থা জানতে আসলে এটিএন নিউজের পর্দায় চোখ রাখতে হবে, কারণ আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং আমরা বিভিন্ন জায়গা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বা ভেতরের অবস্থা আপনাদেরকে আমাদের সহকর্মীদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বাজেটের বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল সীমিত সুবিধা নিয়েও সেবা ও সাফল্য। ফরিদপুর নোয়াখালীতে আমনের ফলনে মন্দা।